আর আমি ওকে এইভাবে থাকতে দেব না। চলো সুমনা। অংশুমান, হাত ছাড় সুমনার। মা। অংশুমান, আমি বলেছি ওর হাতটা ছাড়। মা, তুমি জানো ওকে সাপে ছোবল মারতো, ও মারা যেতে পারতো, কিন্তু ওর কোনো রকম জ্ঞান ছিল না। তাহলে মরে যেতে দিতিস, বাঁচালি কেন? মা, তুমি ওকে মরে যাওয়ার কথা বলছো? তুমি তো ওকে এই বাড়িতে মেয়ে করে নিয়ে এসেছিলে। তোমার চোখের মনি ছিল, তোমার আদর্শ বৌমা ছিল, তোমাদের সবার প্রিয় ছিল। তাহলে হঠাৎ করে ও আজকে অপ্রিয় কি করে হয়ে গেল? আমার মনে হচ্ছিল নন্দনের প্রাণে থাকেও, নন্দনের সবকিছুতেও, আর ওর প্রাণ নন্দনের মধ্যে। তাহলে যার প্রাণ বেরিয়ে যায় তারপরও সে এভাবে বেঁচে থাকে কি করে? তোমার মনে হচ্ছে ও বেঁচে আছে? ও শুধু নিঃশ্বাস নিচ্ছে মা। ওর পক্ষ নিয়ে অনেক কথা বলেছিস তুই। এখন এটাই ওর জীবন আর এটাই ওর ঘর, আর এই ঘরের দরজায় তালা পড়বে যাতে কেউ ওই ঘরে ঢুকতে না পারে, সে সাপ আসুক বা বিছে। পরম্পরা আর ধর্ম থেকে বড় কোনো সম্পর্ক হয় না। জেঠিমা, আপনি অংশুমান, কোনো কথা বলার দরকার নেই। সুমনা নন্দনের বিধবা স্ত্রী, আর ওর সঙ্গে কি করা হবে আর কি হবে না তার দায়িত্ব বড় বৌমার। আর সুমনার ব্যাপারে আমাদের মধ্যে কেউ কিচ্ছু বলবে না। আর আমার এই কথাটা সকলের জন্য। দাদু, কিন্তু কেউ না মানে কেউ যাবে না। আর বড় বৌমা, দরজায় তালা লাগাবার কোনো দরকার নেই। আমরা সুমনাকে খুব ভালো করে চিনি, আর এটাও জানি যে সুমনা লক্ষণ রেখা পার করবে না। সবাই যে যার ঘরে যেতে পারো।
তুই এটা কি করলি নন্দন? আমি তো তোর মতন নই, তাই না? দিতে পারছি না কাউকে উত্তর। আমি এমন এক মধ্যান্তরে দাঁড়িয়ে আছি, না সুমনাকে সাহায্য করতে পারছি আর না এইসব কিছু আমি সহ্য করতে পারছি। বুঝতেই পারছি না কি করব, কিচ্ছু বুঝতে পারছি না। তানিয়া, হঠাৎ তুমি এই সময় এখানে? আই নো ইটস আ লং নাইট। রাত কাটানো খুব কঠিন হয়ে যাচ্ছিল, তাই তোমার কাছে চলে এলাম। আমি জানি তুমি একদম ভেঙে পড়েছো, কিন্তু এভাবে ভেঙে পড়া তো ঠিক নয়। যদি তুমি এভাবে ভেঙে পড়ো তাহলে সুমনার হয়ে লড়াইটা কে লড়বে? তাহলে আমি কি করব বলো? কি করা উচিত আমার? দেখো, সুমনার কাছে তোমার বারবার যাওয়াটা ঠিক দেখায় না। স্পেশালি দাদু বারণ করে দেওয়ার পর তো যাওয়াটা একদম ঠিক না। কিন্তু যদি তুমি পারমিশন দাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। কেমন সাহায্য? কেমন অনুমতি? সুমনার কাছে গিয়ে যদি ওকে সাহায্য করি, আমাকে ওখানে যেতে কেউ বারণ করবে না। সুমনা, 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 আমি তানিয়া। ওঠো। তুমি আমাকে তোমার বন্ধু বলেছিলে না? এবার সময় হয়েছে সেটা প্রমাণ করার। এবার তোমাকে সেই সব করতে হবে যা আমি বলবো। চলো, চটপট নিজের মুখটা ধুয়ে ফেলো, ফ্রেশন আপ হয়ে যাও। সুরভিমা বলেছেন কিছু পাঠ করতে হবে, ওই গরুর পুরাণ, ওটা করতে হবে আর নন্দনের অস্থি বিসর্জন করতে হবে। চলো, ফ্রেশন আপ হয়ে যাও। ঠাকুরমশাই, আজ থেকে গরুর পুরাণ কথা শুরু করতে হবে। কর্তাবাবু যিনি মুখাগ্নি করেছেন আর মৃত ব্যক্তির বিধবার উপস্থিতিতেই এই পাঠ আরম্ভ করা হবে। আর পাঠ শুরু করবার পূর্বে এই অস্থি কলস বিসর্জিত করতে হবে। ঠিক আছে ঠাকুরমশাই।
অংশমান, বাবা, নন্দনের অস্থিটা বিসর্জন দিতে হবে। প্রথমে অস্থি বিসর্জন হবে, তারপর পাঠ করতে হবে। সুরভিদি, আপনি যদি খাবার না খান তাহলে তো অসুস্থ হয়ে যাবেন। কি করে বোঝাবো আমি আপনাকে? আপনি ওকে ওর নিজের মতন করে থাকতে দিন। ছেলের অস্থি এখনো বিসর্জন হয়নি, আর মা নিজেকে শেষ করে দিচ্ছে। কে বোঝাবে, কে বলবে? কে জানে কার কথা শুনবে উনি? আমি গঙ্গা জল নিয়ে আসছি। পারফেক্ট মা, তীর একদম সঠিক জায়গায় লেগেছে। ব্যাস, আমার তীরটা লক্ষ্য ভেদ করেছে। এবার তোমার তীরটার পালা। তোমার তীর যেন ফলস না খায়। যাও, নিজের ডিউটি করো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। মা কখনো ঠান্ডা খাবার খান না, খাবারটা গরম করে দিই। তুই নিজে গিয়ে দেখ না মনোরমা, আমি সমস্ত খাবার রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছি। আমি জানি যতক্ষণ না অস্থি বিসর্জন হয় ততক্ষণ আগুন জ্বলে না। কতক্ষণ সারা পরিবার না খেয়ে থাকবে? হ্যাঁ, হে ভগবান, তোমার সাহস কি করে হলো রান্নাঘরে আসার? চলো। মা, আমি নন্দনের অস্থি বিসর্জন করতে যাচ্ছি। ওকে কোথাও নিস না অংশমান। ও আমার দুষ্টু নন্দন, ওকে কোথাও নিস না, আমার কাছেই রাখ ওকে। আমার নয়নের মনি ও অংশমান, ওকে কোথাও নিয়ে যাস না। সুরভি, তুমি নিজেকে একটু শান্ত করো, বোঝার চেষ্টা করো। আমাকে দাও, আমায় দাও, আমায় দাও। নিয়ে যা বাবা, এটা নিয়ে যেতে দাও, এটা নিয়ে যেতে দাও, নয়তো আমাদের আদরের ছেলে নন্দনের আত্মা মুক্তি পাবে না। আর এর জন্যই পাবে না নন্দনের আত্মা শান্তি।
রাজমা, আপনি সুমনার সঙ্গে এটা কিভাবে কথা বলছেন? অংশমান, তোমার হাতে নন্দনের অস্থি কলস আছে। ক্রোধ বা কোনো ধরনের চঞ্চলতা নন্দনের আত্মার শান্তি কামনায় অন্তরায় হতে পারে। আমি জিজ্ঞেস করছি, এসব কি বড় বৌমা? যেটা আপনি দেখছেন বাবা, নন্দনের চিতার আগুন এখনো ঠান্ডা হয়নি, কিন্তু ওর পেটে আগুন জ্বলছে। আমরা সবাই নন্দনের জন্য শোক পালন করছি, আর ও রান্নাঘরে গিয়ে আগুন জ্বালিয়েছে। সুমনা মা, বৌঠান এসব কি বলছেন? বাবা, মায়ের এভাবে অভুক্ত থাকা ঠিক নয়। না খেয়ে থাকলে ওনার শরীর খারাপ হবে, যে ওনার সুগার লেভেল লো হয়ে যায়। ওনার শরীর যাতে খারাপ না হয়ে পড়ে। তোমার খুব চিন্তা আমার শরীর নিয়ে। তুমি কি ভাবলে এই খাবার আমি খাবো? তোমার হাতের রান্না খাওয়ার থেকে ভালো আমি অভুক্তই মরে যাব। দেখতে পাচ্ছিস নন্দন, ভালো করে দেখ, তোর যাওয়ার পর বাড়িটার কি অবস্থা হয়েছে। সুমনাকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। এখানে সবাই কিছু না কিছু হারিয়েছে। কেউ ছেলে, কেউ নিজের নাতি, কেউ ভাই, আর কেউ ভাইপো। কিন্তু সুমনা, সুমনা এই পরিবারে একমাত্র এমন মানুষ যে কিচ্ছু হারায়নি, কিচ্ছু না। জানিস কেন? কারণ তোর সাথে ওর কোনো সম্পর্কই ছিল না, না স্বামী, না প্রেমিক, না বন্ধু। কারণ যদি কোনো সম্পর্ক থাকতো তাহলে ওকে এই অবস্থায় রেখে যেতিস না তুই। নন্দন, সহ্য করে নেব, আমি সব সহ্য করে নেব। ভালোবেসেছিলাম তোমাকে, তোমার জন্য আমি সব সহ্য করে নেব নন্দন। তোমার মনে আছে আমাদের প্রথম দেখা? রাস্তায় দেখা হয়েছিল না? আর দেখো ভগবান, ভগবান সেই রাস্তাতে তোমাকে কেড়ে নিল। তোমার সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত মনে আছে আমার, প্রত্যেকটা মোমেন্ট। তোমার সেই হাসি, আমাকে তোমার বিরক্ত করা, সব মনে আছে আমার, আর সব সময় থাকবে। এবার তুমি বলো না, কে বলবে আমাকে মিস সুলতানগঞ্জ? অদ্ভুত নাম ধরে কে ডাকবে আমার? প্রতি মুহূর্তে তোমাকেই মনে করবো আমি। কিন্তু আমার কাছে না সেই দিনগুলো সব
থেকে মূল্যবান ছিল, আছে আর সব সময় থাকবে। এমন মনে হচ্ছে এক্ষুনি আসবে আর আর আমাকে গলায় জড়িয়ে ধরবে তুমি। বলবে, সুমনা, ও মিস সুলতানগঞ্জ, এত কাঁদছো কেন? আমি কোথাও যাইনি, তোমার কাছেই আছি। কেন ছেড়ে চলে গেলে তুমি আমাকে? আমি একা হয়ে গেলাম তো। কিন্তু তোমাকে দেওয়া প্রতিটা শপথ, প্রত্যেক কথা আমি পালন করব, সব কটা পূরণ করব। আমি তোমাকে কোনো দুঃখ পেতে দেব না, এটা আমি কথা দিচ্ছি তোমাকে। সুমনা, প্রমিস। সুমনা, প্রমিস।